আসসালামু আলাইকুম। আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টরের আজকে হচ্ছে লেকচার নাম্বার 7। আমাদের এইচএসসি 25 ব্যাচের ফাইনাল রিভিশন কোর্স চলতেছে। তো গত লেকচার 6 এ আমরা ক্রস গুণন পর্যন্ত আলোচনা করছিলাম এবং ক্রস গুণনের কিছুটা পার্ট আমাদের এখনো বাকি রয়ে গেছে। আজকে আমরা হচ্ছে পুরো ভেক্টরটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং নেক্সট ক্লাস থেকে আমরা আশা করি সৃজনশীলে যেতে পারবো। ওকে, তো আমাদের ভেক্টরের লাস্ট ক্লাসে ক্রস গুণনের আমরা হচ্ছে সম্ভবত একক ভেক্টরের ক্রস গুণন পর্যন্ত দেখছিলাম। আজকে হচ্ছে আমরা একটু ক্রস গুণনের আরো ডিটেলস কিছু দেখব। আমরা ধরে নেই এ ভেক্টর ইকুয়াল 2i মাইনাস 3j প্লাস 4k, বি ভেক্টর ইকুয়াল হচ্ছে i প্লাস j মাইনাস 3k। এখন আমাদেরকে ধরো এখানে বললো যে a ক্রস বি ইকুয়াল হোয়াট, এবং বললো বি ক্রস এ ইকুয়াল হোয়াট। ধরো এই দুইটা কোশ্চেন আমাদেরকে এখান থেকে বের করতে বললো, উত্তর করতে বললো আমাদেরকে। এখন এ ক্রস বি আমরা কিভাবে করব, এই নিয়মটা কিন্তু আমরা একক ভেক্টরের যে ক্রস গুণন করছি ওই নিয়মের মতো না, একটু ডিফারেন্ট। তো আমরা এখন নিয়মটা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা 1 নম্বর কোশ্চেনে সলভে আসি। 1 নম্বর কোশ্চেন বলতেছে এ ক্রস বি। তো আমরা সিম্পলি কি করব, আমরা নির্ণায়ক, তোমরা যারা ম্যাথে নির্ণায়ক করছো তোমাদের জন্য এটা একদম সহজ হবে। আর আগে একটু না করা থাকলেও সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যেটা করবা, দুই পাশে দুইটা মডুলাস সাইনের মতো দুইটা সাইন দিয়ে দিবা, আই মিন যেটা দাগ দিয়ে দিবা। দেন আই ক্যাপ, জে ক্যাপ এবং হচ্ছে কে ক্যাপ লিখবা। লেখার পরে এবার প্রথমে যে থাকবে, প্রথমে এখানে কে আছে, এ ক্যাপ, পরে বি ক্যাপ। প্রথমে যে থাকবে তার সাথে আই জে কে এর যে সহগগুলো আছে এই সহগগুলাকে যার যার নিচে বসাবা। এখানে আই এর সহগ কত, 2, তাহলে এখানে 2 বসবে। এখানে জে এর সহগ হচ্ছে -3, তাহলে -3 বসবে। এখানে কে এর সহগ হচ্ছে 4, তাহলে এখানে 4 বসবে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে বি। তো আমরা হচ্ছে বি তে আই জে কে এর সহগগুলো যেগুলো আছে এগুলোকে নিচে নিচে বসাবো। আই এর সহগ এখানে আছে 1, জে এর সহগ আছে 1, কে এর সহগ আছে -3। সো কি বললাম, যদি আমাদেরকে দুইটা ভেক্টর এরকম করে দিয়ে দেয়, দিয়ে বলে যে এ ক্রস বি নির্ণয় করো, তখন হচ্ছে আমরা এ ক্রস বি ইকুয়াল এরকম ভাবে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, তো এখন আমাদের ক্যালকুলেশনের পালা। খেয়াল করি কিভাবে ক্যালকুলেশন করব। প্রথমে আমরা এই আই ক্যাপটা নিব, লিখলাম আই ক্যাপ। এখন আই ক্যাপটা যেই কলামে আছে, অর্থাৎ এই যে কলামটা, এবং আই ক্যাপ যে রোতে আছে, অর্থাৎ এই যে রোটা, এই কলাম আর এই রো বাদ বাদ দিয়ে দিব। তাহলে থাকতেছে হচ্ছে এই বাকি চারটা জিনিস। এই বাকি চারটার মধ্যে আমরা ক্যালকুলেশন শুরু করবো এদিক থেকে। দেখো, এদিক থেকে, তার মানে -3 আর -3 গুণ করলে কত হয়, 9। নিয়ম অনুযায়ী মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। এরপরে এই দিকটা 4 ইন্টু 1 মানে হচ্ছে 4। যারা বুঝো না তাদের জন্য আরেকবার বুঝাই দিচ্ছি। আমি যাকে প্রথমে ধরবো, মানে অবশ্যই প্রথমে আই ক্যাপ দিয়ে শুরু করতে হবে, তুমি চাইলেও জে ক্যাপ দিয়ে শুরু করতে পারবা না, এটাই রুলস। সো আই ক্যাপ প্রথমে লিখবো, এরপর আই ক্যাপ যে কলামে থাকবে সেই কলামটা, ওই কলামের নাম্বারগুলো বাদ দিয়ে দিব। আই ক্যাপ যে রোতে থাকবে ওই রোতে যা কিছু আছে সেগুলো আপাতত বাদ চিন্তা করে নেব। তাহলে থাকতেছে হচ্ছে বাকি চারটা ডিজিট। এখন এখানে কি করব, প্রথমে আমি ডান দিক থেকে শুরু করব। সো -3 গুণ করলে কত, 9। নিয়ম অনুযায়ী একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে 4 ইন্টু 1 করলে 4 চলে আসবে। এইবার আই ক্যাপের কাজ শেষ। আই ক্যাপের কাজ শেষ হওয়ার পরে আমরা এবার জে ক্যাপ নিয়ে কাজ করব। ওকে, আমি জিনিসগুলো একটু মুছে তোমাদের সুবিধার জন্য আরেকবার লিখতেছি। সো আই ক্যাপ ছিল, তারপর জে ক্যাপ ছিল, তারপর কে ক্যাপ ছিল, 2 -3 আর হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1 1 -3। ওকে, ডান। আমাদের আই ক্যাপের কাজ শেষ, এবার আমরা জে ক্যাপ নিয়ে কাজ করব। সো জে ক্যাপের আগে একটা মাইনাস দিতে হয়। সো মাইনাস জে ক্যাপ লিখলাম। সেম প্রসিডিউর, জে ক্যাপ যেই কলামে আছে সেই কলামটা বাদ, এবং জে ক্যাপ যেই রোতে আছে সেই রোটাকে আমি বাদ দিয়ে দিব। তার মানে এখন এই জিনিসগুলো আমাদের এখান থেকে ধরে নিলাম নাই, আছে বাকি চারটা ডিজিট, 2 4 1 -3। আমরা আগের মতো ডান দিক থেকে 2 ইন্টু -3 মানে হচ্ছে -6, নিয়ম অনুযায়ী একটা মাইনাস, তারপর 4 ইন্টু 1 মানে হচ্ছে 4। আশা করি বুঝাতে পারছি। এবার হচ্ছে আমাদের কে ক্যাপ। কে ক্যাপ নেওয়ার আগে অবশ্যই প্লাস কে ক্যাপ দিতে হবে। আর আমরা সেম আরেকবার লিখতেছি, তোমাদের তো এতবার লেখার দরকার নাই, তোমরা জাস্ট মনে মনে এই ক্যালকুলেশন গুলো করতে হবে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আর হচ্ছে 2 -3 4 1 1 -3। ওকে, এবার কে ক্যাপ। কে ক্যাপ যে কলামে আছে সেই কলামটা বাদ দিব, কে ক্যাপ যে রোতে আছে সেই রোটা বাদ দিব, এগুলা বাদ। এখন আমাদের ক্যালকুলেশন হচ্ছে এই চারটাকে নিয়ে। তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে কত, 2,
মাইনাস নিয়ম অনুযায়ী মাইনাস দিতে হবে, -3 × 1 মানে -3, সো এই মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, এখানে হবে 3। সো এখন আমি এখানে এটা করে যা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো আর পাচ্ছি হচ্ছে কত 5i ক্যাপ, তারপর হচ্ছে এখানে -10 আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে 10j ক্যাপ, 2 3 করলে 5k ক্যাপ। এটাই হচ্ছে a ক্রস b ভেক্টরটা। একটা জিনিস খেয়াল করছো যে এই যে a ক্রস b এর যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটা কি রাশি? এই রেজাল্টটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা যখন স্কেলার গুণন বা আমরা যখন ডট গুণন করছিলাম, আমরা কিন্তু তখন দেখছিলাম যে ডট গুণনের যে রেজাল্ট সেটা একটা স্কেলার রাশি আসে, মানে একটা সংখ্যা আসে, রাইট? কিন্তু এখানে আমাদের এই a ক্রস b এর যে ফলাফল, এটা কি রাশি আসছে? ভেক্টর রাশি আসছে। আমরা কিন্তু আগেই বলছিলাম গত ক্লাসে যে আমরা যখন বলছিলাম a ক্রস b, a ক্রস b মানে কি? a b sin থিটা ইটা, এই এতটুকু পর্যন্ত রাশিটা স্কেলার ছিল, কিন্তু যখন আমি ইটা সঙ্গে গুণ করে দিছি, ইটা মানে একক ভেক্টর ছিল, তখন এই যে ফলাফলটা একটা ভেক্টর রাশি হয়ে গেল। তো তার একটা দিক আছে। ওকে, তো আমরা এখন এই জিনিসটা সেখান থেকে বুঝতে পারলাম। তাহলে আমরা যেটা পাই গেলাম a ক্রস b সমান পাই বাই ক্যাপ। আমি একটু এদিকে এটাকে দিক দিয়ে লিখে রাখি। আমরা a ক্রস b এর যে রেজাল্টটা পাইলাম সেটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্লাস 5k ক্যাপ। গত ক্লাসে আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টরের যে ক্রস গুণন সেটা বিনিময় সূত্র মানে না, এবং এটা আমরা একক ভেক্টরের গুণ দিয়ে প্রকাশ করছিলাম, রাইট? তো এখন আমরা হচ্ছে এই জিনিসটার সাথেও সাহায্য প্রমাণ করতে পারি। আমরা 2 নম্বর অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা যদি বি ক্রস এ করি, দেখো আমরা আগের মতো লিখবো আই ক্যাপ, তারপর হচ্ছে জে ক্যাপ, দেন কে ক্যাপ। এরপর হচ্ছে সহগগুলা। এখন দেখো প্রথমে বি আছে, রাইট? তাহলে বি তে যে সহগগুলো আছে সেগুলো আগে বসাইতে হবে, 1 1 -3। তারপরে এ আছে, এ তে সহগগুলো বসাইতে হবে 2 -3 4। আচ্ছা, সো প্রথমে কি করব? আগের মতো আই ক্যাপ লিখবো। আই ক্যাপ এই কলামে আছে, এই কলামটা বাদ, এই রোটা বাদ, তাহলে এই চারটা থাকে। তাহলে 4 × 1 মানে কত? 4। সূত্র অনুযায়ী মাইনাস, -3 গুণ করলে হচ্ছে +9, সো এখানে +9 গেল। এরপর জে লিখবার আগে মাইনাস জে ক্যাপ দিতে হয়, যে লেখার আগে মাইনাস দিতে হয়। যে যে কলামে আছে সেই কলামটা বাদ, ওই রোটা বাদ, তাহলে থাকতেছে এটা 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 এটা। তো প্রথমে 1 × 4 মানে হচ্ছে 4, সূত্র অনুযায়ী মাইনাস। এরপর -3 × 2 মানে -6, ওই মাইনাসে মাইনাসে এখন হয়ে যাবে প্লাস, মানে +6। এরপর কে এর আগে আবার প্লাস চিহ্ন দিতে হয়, কে ক্যাপ। এই কলামটা বাদ, এই রোটা বাদ, এখন হচ্ছে এই চারটা ডিজিট, সো 1 × -3 মানে হচ্ছে -3, নিয়ম অনুযায়ী মাইনাস 1 × 2 মানে হচ্ছে 2। আলটিমেটলি আমরা এখান থেকে যেটা পাচ্ছি -5i ক্যাপ, তারপর হচ্ছে -10j ক্যাপ -5k ক্যাপ। আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নেই, তাহলে দেখো কি থাকতেছে, 5i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্লাস 5k ক্যাপ। একটা জিনিস খেয়াল করো, এটা কার মান? এটা হচ্ছে বি ক্রস এ এর রেজাল্ট। তো এই যে এই রেজাল্ট আর এই রেজাল্টের মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, না হলে কিন্তু পুরাপুরি যেটা সেম ছিল, একদম এটা যা ওইটাও তাই। তাহলে আমি কি সোজাসুজি এ ক্রস বি আর বি ক্রস এ ইকুয়াল লিখতে পারবো? না, পারবা, এখানে পারা যাবে না। আমাকে কি করতে হবে? তার মানে এই যে যেহেতু পারতেছি না, তার মানে ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মানতেছে না। যদি সমান লিখতেই হয়, আমাকে সামনে একটা মাইনাস চিহ্ন বসাইতে হবে। সামনে একটা মাইনাস চিহ্ন বসাইলেই তারা সমান বলতে পারবো। এটা কিন্তু একটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে হচ্ছে তোমাদের মানে এটা পরীক্ষায় থাকবে যে এ ক্রস বি অপশনের মধ্যে এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ, এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ। তো এই ব্যাপারগুলো একটু সাবধানে অ্যান্সার করতে হবে। আচ্ছা, গেল। সো আমাদের হচ্ছে এই যে টপিকটা গেল, এখান থেকে মোটামুটি সৃজনশীলের 3 নম্বরের প্রশ্নগুলো হয় ক্রস গুণনের এই টপিকটা থেকে। আচ্ছা, সো এখন আমরা আরো কিছু ফর্মুলা, আরো কিছু ক্রস গুণনের ম্যাথ দেখবো। যেমন ক্রস গুণনের ম্যাথের মধ্যে তোমার এরকম একটা ম্যাথ প্রায়ই আসে, এ ক্যাপ ইকুয়াল 2i ক্যাপ মাইনাস এম জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, ভি ভেক্টর ইকুয়াল 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 9k ক্যাপ। আমি এখন কোশ্চেনটা হচ্ছে কি, এম এর মান কত হলে, এম এর মান কত হলে এ ও বি পরস্পর সমান্তরাল হবে, পরস্পর
সমান্তরাল হবে। এই কোশ্চেনটা খুবই পপুলার, খুবই পপুলার। এইটা তোমার অ্যাডমিশনে অনেক বেশি আসে বিভিন্ন ভার্সিটির এমসিকিউতে। ইভেন এইচএসসি পরীক্ষা সৃজনশীলের মধ্যে এই প্রশ্নটা চলে আসে। আচ্ছা, তো এখন আমরা কোশ্চেনটা খুবই সহজে সলভ করবো। দেখো, আমাদেরকে বলতেছে এ এম এর মান কত হলে এ আর বি পরস্পর সমান্তরাল হবে। গত ক্লাসে কিন্তু আমরা দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত শিখছিলাম। কি শিখছিলাম? যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি শূন্য হয় তাহলেই তারা পরস্পর সমান্তরাল হবে। দুইটা ভেক্টরের ক্রস গুণফল শূন্য হইলেই তারা পরস্পর সমান্তরাল হবে। তো আমরা বলতে চাই যে সমান্তরাল হবে, তাহলে আমরা ক্রস গুণফল শূন্য ধরে নিই। প্রশ্ন মতো হচ্ছে a ক্রস b ইকুয়াল 0। এখন আমরা a ক্রস b নির্ণয় করব, রাইট? তো a ক্রস b নির্ণয় করার জন্য আমরা i j k একটু আগে যেমন লিখছি আমরা লিখে নিই। তারপরে হচ্ছে প্রথমে কি আছে? a আছে। তো প্রথমে a এর সহগগুলো বসাবো। 2, তারপর হচ্ছে -m, তারপর হচ্ছে 3। এরপর b এর সহগগুলো বসাবো। 6, 3, 9 ইকুয়াল 0, যা আছে তাই। আচ্ছা, এখন আমরা আগের মতো ক্যালকুলেশন করব। আই ক্যাপ নিব, এই কলামটা বাদ, এই রোটা বাদ, তাহলে -m দিয়ে 9 কে গুণ করলে -9m, নিয়ম অনুযায়ী -3 × 3 মানে হচ্ছে 9। তারপর হচ্ছে -j ক্যাপ, এই কলামটা বাদ, এই রোটা বাদ, তাহলে 2 × 9 মানে হচ্ছে 18, মাইনাস নিয়ম অনুযায়ী 3 × 6 মানে হচ্ছে 18। তারপর হচ্ছে প্লাস কে ক্যাপ যখন লিখবো, এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তাহলে 2 × 9 মানে হচ্ছে 18। তারপর হচ্ছে আচ্ছা, এখানে কে ক্যাপ, সরি এখানে একটু ভুল লিখছি আমি। কে ক্যাপ যখন হবে তখন হচ্ছে 2 × 3 মানে হচ্ছে 6, তারপর হচ্ছে -m × 6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6m ইকুয়াল হচ্ছে 0। এখন আরেকবার ক্যালকুলেশন করি আমরা। এখানে দেখো 18 18 কাটাকাটি চলে যাবে। তো এখানে আসতেছে কত? i ক্যাপ -9m -9, এটা লিখবো না, এটা বাদ দিব যেহেতু এটা শূন্য হয়ে যায়। কে ক্যাপ 6 + 6m ইকুয়াল হচ্ছে 0। আমি সৃজনশীলের নিয়মে তোমাদেরকে কোশ্চেনটা সলভ করাচ্ছি, একটু পরে আবার এমসিকিউ নিয়মটা বলে দিব কেমনে করবা। আমি এটাকে এক নং সমীকরণ দেব, ঠিক আছে? বাকিটুকু আমি এই ভাষায় করতেছি। আমরা যখন যে কাজটা করব, আমরা লিখব একের উভয় পক্ষে i এবং j এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে পাই। সমীকৃত করা মানে কি? সমীকৃত মানে কম্পেয়ার করা। যে ধরো এই পাশে তো তোমার i আর j নাই, রাইট? আমি একটু লিখি। ধরো এই লাইনটাকে আমি যদি এরকম করে লিখি, কোনো সমস্যা আছে কিনা খেয়াল করো তো। আমি যদি এই লাইনটাকে এরকম করে লিখি 0i ক্যাপ প্লাস 0k ক্যাপ, কোনো প্রবলেম তো নাই, লেখা তো যায়। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম, তোমরা আবার এটা পরীক্ষা হলে লিখো না। এখন সমীকৃত করা মানে হচ্ছে কম্পেয়ার করা, যে এখানে i এর সহগ কত? -9m -9, এখানে i এর সহগ কত? 0, কিছু না থাকলে 0 ধরে নিব, 0। তাহলে সহগ সমীকৃত করে কি পাই? -9m -9 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ সহগগুলো কম্পেয়ার করলাম। আবার j এর সহগটা সমীকৃত করে পাই 6 + 6m ইকুয়াল হচ্ছে 0, কারণ এখানে j এর সহগ, সরি j না k, এর সহগও 0। তাহলে আমরা এখন জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করব। -9m ইকুয়াল হচ্ছে 9, m ইকুয়াল হচ্ছে -1। আবার এখান থেকে ক্যালকুলেশন করে পাই 6m - 6, তাহলে m ইকুয়াল -1। অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি m ইকুয়াল -1। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই হচ্ছে সৃজনশীলে অ্যান্সার করার নিয়ম। তোমরা অবশ্যই সৃজনশীল আসলে কোনো শর্টকাট অ্যাপ্লাই করবা না। শর্টকাট অ্যাপ্লাই করলে কিন্তু তোমার কোশ্চেনে 0 দিয়ে দিবে টিচার, অ্যান্সারের মধ্যে 0 দিয়ে দেবে। সো অবভিয়াসলি এরকম যেভাবে করে করাইছি সেভাবে করে করার চেষ্টা করবা। এখন এই অঙ্কটা যদি আমাদের এমসিকিউতে আসে, অ্যাডমিশন এমসিকিউতে বেশি আসে, তাহলে আমরা হচ্ছে কিভাবে করব অঙ্কটা? এত বড় অঙ্ক তো আর করার জন্য আমাদের জায়গা থাকবে না। সো দেখো কিভাবে করি। আমরা সিম্পলি ধরে নিব এটা হচ্ছে ফর এমসিকিউ। আমরা শুধু সহগগুলোর অনুপাত লিখব। 2/6 i এর সহগের অনুপাত ইকুয়াল j এর সহগের অনুপাত অর্থাৎ -m/3 ইকুয়াল k এর সহগগুলোর অনুপাত 3/9। এখানে তুমি ইচ্ছা করলে এই 6/2, 3/-m, 9/3 এটাও লিখতে পারতা, কোনো সমস্যা নেই। উপরেরটা বাই নিচেরটা অথবা নিচেরটা বাই উপরেরটা লিখলেই হবে। এখন আমরা প্রথমে যে কোনো দুইটা নিয়ে কাজ করব। ধরো এই দুইটা নিয়ে কাজ করলাম। 2/6 ইকুয়াল হচ্ছে -m/3। তাহলে বলো তো কত থাকে? m ইকুয়াল থাকে -1।
আবার ধরো আমরা এখন এই দুটা নিয়ে কাজ করব, তাহলে -m/3 ইকুয়াল হচ্ছে 1/3। তাহলে আমরা কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে -1। অর্থাৎ এই যে m ইকুয়াল -1 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কিভাবে লিখছি আমি আরেকবার বলতেছি, এমসিকিউর শর্টকাটটা কি, যে সহগগুলোর অনুপাত, i এর সহগ ডিভাইডেড বাই i এর সহগ 2/6, j এর সহগ ডিভাইডেড বাই j এর সহগ, k এর সহগ ডিভাইডেড বাই k এর সহগ লিখলাম। লেখার পরে প্রথম দুইটা নিয়ে কাজ করব, তারপর পরের দুইটা নিয়ে কাজ করব, এভাবে করে অ্যান্সার আমাদের শেষ। অর্থাৎ এমন ভাবে দুইটার জন্য নিতে হবে যেখানে m থাকে বা একটা ভ্যারিয়েবল থাকে, যে ভ্যারিয়েবলের মান আমরা বের করব। ওকে, তো এই কোশ্চেনটা খুবই পপুলার, পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। আমরা এটা মুছে দিলাম। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আমরা এখন শিখবো হচ্ছে ভেক্টরের যে ক্রস গুণফল আছে, ক্রস গুণফলের তোমার অ্যাপ্লিকেশনটা কোথায়। ক্রস গুণফল দিয়ে আমরা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এই জিনিসগুলো এখন আমরা ম্যাথ আকারে দেখব। আচ্ছা, তোমাদের যারা যারা কিন্তু এখনো ক্লাস ঠিকভাবে করতেছো না, তারা কিন্তু একদম খুব মানে যারা পড়াশোনা শুরু করো নাই এখন পর্যন্ত, তারা কিন্তু অতি সত্বর পড়াশোনা শুরু করে দাও। কারণ কি, তোমাদের এইবার এইবার যে যারা এইচএসসি 25 ব্যাচ আছো, যারা এইচএসসি 25 ব্যাচ আছো তাদের জন্য কিন্তু একটা মানে একটা ক্রুশিয়াল টাইম আসতেছে। একটা ক্রুশাল টাইম আসতেছে কেন? কারণ হচ্ছে বিগত বছরগুলোতে দেখছো 2021 সাল থেকে বিশেষ করে এ প্লাসের কিন্তু অনেক বেশি ছড়াছড়ি হয়েছে। গত সালে মানে এই যে 24-এ যখন রেজাল্ট দিল, এ প্লাস কিন্তু তুলনামূলক কমে আসছে। এবং তোমাদের বেলায় 25 ব্যাচ, তোমাদের বেলায় কিন্তু এ প্লাসের অনেক বেশি ঘাটতি পড়তে পারে। এটা মানে অনুমান করা যাচ্ছে, যেহেতু দেশের একটা অবস্থা চেঞ্জ হয়েছে, সবকিছুই চেঞ্জ হবে, পরীক্ষা ব্যবস্থা চেঞ্জ হবে। আই মিন এই যে খাতা দেখার যে পদ্ধতিগুলা হয়তো একটু কড়াকড়ি আনা হবে। কারণ অনেক বেশি এ প্লাস পাইলেও এরা কিন্তু অ্যাডমিশনে যায় ব্যর্থ হয়। তো অবশ্যই সেখান থেকে তোমার আহ ছাকনটা ঠিক মতো করবে মনে হয় এবার, যে এ প্লাসের সংখ্যা কমায় দিবে, যাতে করে যারা আসলেই পড়াশোনা করছে, যারা আসলেই মেধাবী, শুধু তারাই যেন এ প্লাস পায়। তো আগের মতো এখন আর হবে না যে তুমি অল্প একটু লেখা দিয়ে আসলা, বা অল্প একটু নলেজ নিয়ে পরীক্ষায় গেলা আর তুমি পরীক্ষা দিয়ে প্লাস পাই গেলা, এটা কিন্তু এখন আর হচ্ছে না। তো এই জিনিসটাতে কেয়ারফুল থাইকো। তোমরা যেহেতু মানে একদম ক্রান্তিকালের একটা মুহূর্তে পড়ে গেছো, তো তোমাদের জন্য টাইমটা অনেক বেশি ক্রুশাল। তো তোমরা পড়ালেখা ঠিকঠাক ভাবে করো, এখনো কিন্তু সময় আছে তোমাদের। তোমাদের পরীক্ষা জুলাইয়ের লাস্টে, তো এখন বলতে গেলে প্রায় তোমাদের কাছে 5 থেকে 6 মাস টাইম আছে। তোমরা এই টাইমটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো, যাতে করে হচ্ছে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের একটা গুড নলেজ নিয়ে পরীক্ষা হলে বসতে পারো। ওকে, আমি আশা করি তোমাদের সবাই তোমরা সফলকাম হবা এই ক্ষেত্রে। ওকে, সো আমরা এখন ভেক্টরের তোমার ক্রস গুণফলের অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় দেখব। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। সামান্তরিকের ক্ষেত্রফল দুই ভাবে নির্ণয় করা যাবে। দেখো, প্রথমে আমি প্রথম প্রসেসটা হচ্ছে, দুটি সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে, সন্নিহিত বাহু দেওয়া থাকলে, ওকে, তো ধরো আমি অঙ্কের সাহায্যে তোমাদেরকে বুঝাই দেবো জিনিসটা। ধরো এই একটা সামান্তরিক ও এ সি বি, দুটা সন্নিহিত বাহু, একটা ধরো এটা, একটা ধরো এটা। এই বাহু বরাবর পি ভেক্টর, এই বাহু বরাবর কিউ ভেক্টর কাজ করতেছে। এখন তোমাকে কি করলো, তারা পি ভেক্টর দিয়ে দিল, ধরো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। কিউ ভেক্টর তোমাকে দিয়ে দিল i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তোমাকে বললো এটা ক্ষেত্রফল কত। বুঝো তাহলে এখানে কি দেওয়া, এখানে সামান্তরিকের যেটা সন্নিহিত বাহু দেওয়া আছে পি আর কিউ, বললো ক্ষেত্রফল নির্ণয় করতে। তো আমরা যেটা করব, ক্ষেত্রফল নির্ণয়ের এখানে সূত্রটা হচ্ছে, যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে এ ক্রস বি করব, করে এটার মান নির্ণয় করে দিব। বুঝো, এ ক্রস বি ফার্স্টে বের করব, বের করে ওইটার মান নির্ণয় করে দিব। ঠিক আছে, তো আমরা অঙ্কটা করে ফেলি, তাহলে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে ফার্স্টে পি আর কিউ এর ক্রস গুণন করব। তো করে ফেলি আমরা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে পি তে যে আই জে কে আছে এগুলো বসাবো, 2 -3 4। এরপর কিউ এর মধ্যে যে আই জে কে আছে 1 1 1, এগুলো বসালাম। বসানোর পর এখন একটু আগে তো ক্রস গুণন দেখে আসছি কেমনে করতে হয়। আই ক্যাপ যখন নিব তখন -3 -4, জে ক্যাপ যখন নিব তখন হচ্ছে 2 -4, কে ক্যাপ যখন নিব তখন হচ্ছে তোমার 2 + 3। ক্যালকুলেশন করলে আসতেছে -7 আই ক্যাপ, তারপর হচ্ছে -7 এখানে প্লাস হয়ে যাবে 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এখন আমাদেরকে বলছে মান বের করতে। সো
এটা হচ্ছে a ক্রস b, এটা কিন্তু মান না। মান বের করে কেমনে একটা ভেক্টরের, আমরা সবাই জানি আশা করি এতদিনে, সেটা হচ্ছে রুট ওভার দিয়ে সহগগুলোর স্কয়ার। i এর সহগ কত -7, তাহলে -7 হোল স্কয়ার, প্লাস j এর সহগ কত 2, তাহলে 2 স্কয়ার, k এর সহগ কত 5, তার মানে 5 স্কয়ার। ক্যালকুলেশন করে যদি আমরা আসি 49, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 25, ক্যালকুলেশন করে তোমরা এখান থেকে যা পাবা এত বর্গ একক, এত বর্গ একক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি কখন, যখন সামান্তরিকের যেটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, এই ক্ষেত্রে তোমরা এভাবে করে ক্ষেত্রফল বের করবা। আচ্ছা, এবার 2 নাম্বার মেথডে আসি। 2 নাম্বার হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া থাকলে, দুটি কর্ণ দেওয়া থাকলে, ওকে। এখন ধরো আমাকে এই পি আর কিউ দেওয়া নেই, দেওয়া আছে এইটা আর ধরো এটা, দুইটা কর্ণ দেওয়া আছে। একটা কর্ণ বরাবর ধরো কাজ করতেছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে এম ভেক্টর, আর একটা কর্ণ বরাবর ধরো কাজ করতেছে হচ্ছে তোমার এন ভেক্টর। ওকে, দুইটা কর্ণ দেওয়া আছে সামান্তরিকের। তো কর্ণ যদি দেওয়া থাকে তখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ, এখানে এম ক্রস এন লিখে দিই, এম ক্রস এন, অর্থাৎ হাফ দিয়ে যে দুইটা ভেক্টর তোমাকে দেওয়া থাকবে তারা যদি কর্ণ বরাবর কাজ করে, তাহলে তাদের ক্রস গুণনের যে মান সেটাকে 2 দিয়ে ভাগ করে দিব। সেটাই হচ্ছে ক্ষেত্রফল বের করার সিস্টেম। তাহলে বাহু যদি দেওয়া থাকে, বাহু দেওয়া থাকলে যে দুটা বাহু দেওয়া থাকবে তাদের বরাবর যে ভেক্টর কাজ করবে সেই দুটা ভেক্টরের ক্রস গুণ করে ক্রস গুণনের মান বের করে দিব। আর যদি দুটা কর্ণ দেওয়া থাকে এবং সেই কর্ণ বরাবর দুটা ভেক্টর কাজ করে, তাহলে ওই দুইটা বা ভেক্টরের ক্রস গুণন করে তার যে মান, সেই মানকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। আমি এখানে এক্সাম্পলটা দেখাই দিই। ধরো এটা এখন আমাদের, এটা হচ্ছে আমাদের এখন এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে ধরো এন। সো এখন যদি আমরা এখন এম আর এন করি, এম ক্রস এন, তাহলে আমরা এটাই মান পাবো। এখন এটা আমাদের অ্যান্সার হবে না, এটা ধরে থাকলো এম ক্রস এন, এম ক্রস এন এর মান। এখন আমরা কি করব, সুতরাং লিখব ক্ষেত্রফল সমান হচ্ছে এম ক্রস এন ডিভাইডেড বাই 2, অর্থাৎ যা অ্যান্সার পাবো তারে আমরা 2 দিয়ে ভাগ করে যা পাবো এত বর্গ একক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো ভালো করে খেয়াল রাখো, এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটাকে আমি 3 স্টার দিয়ে রাখবো। এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে। অনেকগুলা বোর্ডে তোমরা দেখবা 2015 থেকে 2024 সাল পর্যন্ত যেই বোর্ডগুলোতে প্রশ্ন আসছে, তোমরা প্রতি বছর কোনো না কোনো বোর্ডে পাবা যে সামান্তরিকের ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসেই। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, ফিজিক্সে ভালো করার একটা সবচেয়ে সহজ উপায় বলে রাখি, যারা ফিজিক্সের কনসেপ্ট বুঝো না বা ম্যাথ গুলা ধরতে সমস্যা হয়, তোমরা 2015 থেকে 2024 পর্যন্ত বোর্ডে যতগুলা ম্যাথ আসছে জাস্ট ওইগুলা বুঝে করো। আমি এটা একদম কনফিডেন্টলি বলতে পারি, তুমি যদি হচ্ছে 15 থেকে 24 পর্যন্ত যতগুলা বোর্ডে যত ম্যাথ আসছে, তুমি যদি এই সব কয়টা বোর্ড বুঝে করতে পারো, তুমি ইনশাআল্লাহ ফিজিক্সের কোনো টপিকে, মানে ফিজিক্সের কোনো টপিক থেকে ম্যাথ আসতে পারবা না এমন হবে না। তুমি অবশ্যই এ প্লাস পাওয়ার মতো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারবা, ঠিক আছে? তবে অবশ্যই অবশ্যই ক্ষেত্রে অনেকেই যেটা ম্যাথ করতে গিয়ে অনেকে যেটা প্রবলেম হয়, অনেকেই ম্যাথগুলা করে কিন্তু সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্নগুলোর প্রতি তারা একদম গুরুত্বহীন হয়ে পড়ে। তো এই যে এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ক খ নাম্বার প্রশ্নগুলা তুমি যদি না পারো, তোমার কিন্তু অনেকগুলা নাম্বার মিস হয়ে যাবে। অবশ্যই এটার জন্য কি করতে হবে, বইয়ের রিডিং পড়া মাস্ট। তোমরা অনেকেই যে কাজটা করো, শুধু টেস্ট পেপার থেকে ম্যাথ করো কিন্তু বইয়ের রিডিং পড়ো না। আমি বারবার বলি বইয়ের রিডিং অবশ্যই পড়তে হবে। এই যে আমি যে এখানে লেকচারগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো ফলো করবা। পাশাপাশি তোমাদেরকে বই পড়তে হবে, যে কোনো বই তুমি পড়ো, কোনো সমস্যা নাই। বাজারে ম্যাক্সিমাম বইগুলো স্ট্যান্ডার্ড, সো তুমি যেই বইটাই তুমি পারো তোমার কাছে আছে, তুমি ওই বইটাই একবার ফুললি রিভিশন করে নাও। আমি আশা করি ক খ নাম্বার বলো, এমসিকিউ বলো, ইভেন তোমার হচ্ছে এই টপিকগুলো তোমার বুঝতে খুবই সহজ হবে। আচ্ছা, তো আমরা এখন সামান্তরিকের ক্ষেত্রফল শিখলাম, এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব।
আমরা এখন শিখবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব কেমনে? ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, ভালো করে খেয়াল করো, তো যদি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে, বাহু বলতে কিন্তু আমি আসলে বাহু বরাবর ভেক্টর বুঝাইতেছি, এটা একটু বুঝে নিও। থাকলে ক্ষেত্রফল হবে হাফ, ধরো একটা পি একটা কিউ, দুইটা বাহু দুই ভেক্টর দেওয়া আছে, হাফ পি ক্রস কিউ। ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু আমি ধরে নিলাম, ধরো একটা হচ্ছে পি, একটা ধরো কিউ। তো এই দুইটা সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে, তাহলে পি আর কিউ এই দুইটারে ক্রস গুণন করে একটা মান বের করব। একটু আগে যেমন করছি আর কি, আমরা মান বের করে 2 দিয়ে ভাগ করে দিলে যে ফলাফল পাবো সেইটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এভাবে করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল থেকে অনেক বেশি ম্যাথ আসে পরীক্ষায়। ওকে, সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। মোটামুটি ভেক্টরের আমরা বলতে গেলে একদম শেষ প্রান্তে চলে আসছি, আর 10% আছে চ্যাপ্টারের থিওরির। আজকে এটা শেষ করে দিই, যে আগামী ক্লাসে আমরা একদম পার্মানেন্টলি ম্যাথে চলে যাব। আচ্ছা, আমাদের মোটামুটি ভেক্টরের যে পার্ট, বীজগণিতিক পার্টটা আমাদের শেষ। এবার হচ্ছে আমরা ভেক্টর ক্যালকুলাস পার্টটা করব। ঠিক আছে, ভেক্টরের যে ক্যালকুলাস পার্টটা সেটা করব। তো এখন আমরা শুরু করব ভেক্টর ক্যালকুলাস। খুবই শর্টলি আলোচনা করে দিব এটা, কারণ এখান থেকে প্রশ্ন অত বেশি আসে না, কম আসে, এবং হচ্ছে এই ক্যালকুলাস পার্টের কিছু অংশ পড়লেই খুব ভালোভাবে, তুমি যদি হচ্ছে কয়েকটা অংশ গুরুত্ব দিয়ে পড়ো, তুমি এখান থেকে খুব সহজে অ্যান্সার করতে পারবা। এই ক্যালকুলাস পার্টটা খুবই ইজি, এটা কিন্তু ওই যে তোমার ম্যাথের ডিফারেন্সিয়েশন যেমন অনেক কঠিন, ওইরকম না। ঠিক আছে, ম্যাথের ডিফারেন্সিয়েশনে বিশেষ করে তোমার 9.4 9.5 এগুলো কিন্তু অনেক বড় বড় অঙ্ক করতে হয়। এখানের অঙ্কগুলো খুবই সহজ। আচ্ছা, ভেক্টর ক্যালকুলাসে 3টা পার্ট আমরা আলোচনা করব। এক নম্বরে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, 2 নাম্বার হচ্ছে ডাইভারজেন্স, 3 নাম্বার হচ্ছে কার্ল। এই 3টা পার্টে মূলত আমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসকে আলোচনায় আনবো। ওকে, তো আমাদের এই জিনিস টপিকে ডিরেক্ট যাওয়ার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমরা আগে ওই জিনিসগুলা, ওই বেসিকগুলো আমরা ক্লিয়ার করব। আচ্ছা, তোমরা যারা ডিফারেন্সিয়েশন ম্যাথে পড়ছো, এতদিনে সবার করা হয়ে যাওয়ার কথা। তো তোমরা অবশ্যই জানো যে হচ্ছে ওইখানে অপারেটর ধরতে হয় একটা, রাইট? অপারেটর কি ধরতে হয়? যেমন ডিডি, এখানে তুমি এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে একটা যাকে অপারেশন করবা সে থাকবে। তো এটাকে বলতেছে অপারেটর, এই যে এই পার্টটাকে বলতেছে অপারেটর, রাইট? আর এখানে যে থাকবে তার উপর তুমি অপারেশনটা করবা, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর। এটাও আমরা এখানে মূলত এই ক্যালকুলাসে বলতে, আমরা এখানে ক্যালকুলাস দুইটা পার্ট, তো একটা হচ্ছে যুগজীকরণ, একটা অন্তরীকরণ। আমরা এখানে ভেক্টরের মেইনলি হচ্ছে এই 3টা পার্টই অন্তরীকরণ। অন্তরীকরণ, তবে এই অন্তরীকরণটা হচ্ছে আংশিক অন্তরীকরণ, আংশিক। আমরা ম্যাথে যেটা পড়ে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ কিন্তু আমাদের শুধু ফিজিক্সে আলোচনা করা আছে। তো আংশিক অন্তরীকরণের যে অপারেটর, আংশিক অন্তরীকরণ, এখানের যে অপারেটর, এই অপারেটরের নাম হচ্ছে, অপারেটরটা কিরকম করে লেখা হয়, ডেল ডেল এক্স। মানে এখানে এক্স বলতে আমি এখানে এক্স দিয়ে বুঝাইলাম, তুমি এখানে এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, ওয়াই জেড টি, বা যে কোনো ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি থাকতে পারে এখানে। তো এখানে সোজা কথায় ডি হবে না, এখানে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করব। স্মল ডেল্টা যেটা আছে, দুইটা ডেল্টা আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, এটা আমরা প্রকাশ করব। সো ডেল ডেল এক্স, আর এখানে কেউ একজন থাকতে পারে যার উপর আমি অপারেশনটা করব। আচ্ছা, এখন আংশিক অন্তরীকরণের সূত্রের সাথে আমাদের ম্যাথের যে সম্পূর্ণ অন্তরীকরণ আছে, সূত্রের খানিকটা মিল আছে, একটু পার্থক্য আছে কিছু জায়গায়। আমি দেখা দিচ্ছি, সূত্র আকারে দেখা দিচ্ছি। প্রথমে দেখো, এই সূত্রটা তো আমরা, আচ্ছা আমি একটু আংশিক অন্তরীকরণের সূত্রগুলো পাশাপাশি লিখবো। সরি, সম্পূর্ণ, এটা হচ্ছে সম্পূর্ণ অন্তরীকরণ, আর আমরা যেটা দেখবো এটা হচ্ছে আংশিক। আমরা এখানে দেখছিলাম ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান, আমরা দেখছিলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা দেখছিলাম, রাইট? এখানে হচ্ছে ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান।
তারপর আমরা এখানে দেখছিলাম ডিডিএক্স যদি সি থাকে কনস্ট্যান্ট 0 হয়, এখানেও সেম, ডেল ডেল এক্স কনস্ট্যান্ট থাকলে 0। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল যখন থাকে। ধরো ডিডিএক্স আমরা যখন হচ্ছে ধরো একটা আমরা এক্স ওয়াই লিখলাম, ডিডিএক্স এক্স ওয়াই লিখলাম। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে জিনিসটা। আমরা আচ্ছা সূত্র আকারে লিখি, ফার্স্টে সূত্র আকারে লিখি। ধরো ডিডিএক্স ইউভি, ইউভি এর সূত্রটা আমরা কেমন করছি? ফার্স্ট আমরা ইউ কে কনস্ট্যান্ট রাখবো, তারপর ভি কে অন্তরীকরণ করব, আবার আমরা ভি কে কনস্ট্যান্ট রেখে আমরা হচ্ছে ইউ কে অন্তরীকরণ করব। এরকমই তো শিখছিলাম। এটা সূত্র সেম, এটা সূত্র সেম, ডেল ডেল এক্স ইউভি, ইউ কে কনস্ট্যান্ট রেখে প্রথমে আমরা হচ্ছে ভি কে অন্তরীকরণ করব, আবার ভি কে কনস্ট্যান্ট রেখে আমরা হচ্ছে ইউ কে অন্তরীকরণ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যখন আমরা ম্যাথ করব তখন এই পার্থক্যটা দেখা যায়। বিশেষ করে 3 নাম্বার সূত্রটা যে আমরা লিখলাম এখানে মেইন পার্থক্যটা। একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। ধরো তোমাকে একটা অঙ্ক করতে দিল ডিডিএক্স এক্স স্কোয়ার ওয়াই কিউব, ডিডিএক্স এক্স স্কোয়ার ওয়াই কিউব। সো তুমি অঙ্কটা কিভাবে করবা? যারা অন্তরীকরণ পারো তাদের জন্য এটা খুব ইজি হবে, না পারলে সমস্যা নেই, দেখা দিচ্ছি। এটা ধরো ইউ, এটা ধরো ভি। তাহলে প্রথমে ইউ কে কনস্ট্যান্ট রাখবো, ভি কে অন্তরীকরণ করব, আবার ভি কে কনস্ট্যান্ট রাখবো, ইউ কে অন্তরীকরণ করব, ইউ কে অন্তরীকরণ করব। ওকে, চলো শুরু করি আমরা। তো প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার ডিডিএক্স ওয়াই কিউব, এটার অন্তরীকরণ কত হবে? 3y স্কোয়ার আর ডিওয়াই বাই ডিএক্স। কিভাবে করলাম? ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 3y স্কোয়ার আসবে। আর এখানে যেহেতু এক্স, এখানে যেহেতু ওয়াই, তাহলে অন্তরীকরণটা সম্পূর্ণভাবে করা যাচ্ছে না। করা যাচ্ছে না দেখে এটা চলক আকারে থেকে গেছে, ডিওয়াই বাই ডিএক্স আকারে এখানে রয়ে গেছে। আচ্ছা এবার আসি, এটা যদি করি ওয়াই কিউব আর এখানে করলে আসতেছে 2x, অর্থাৎ মোটামুটি এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এই সম্পূর্ণ অন্তরীকরণ দিয়ে যদি আমরা করি, এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা আংশিক অন্তরীকরণ করি, অর্থাৎ ডেল ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই কিউব, দেখো কিভাবে লিখতে পারি। সেম সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করি। প্রথমে এক্স স্কোয়ারকে কনস্ট্যান্ট রাখলাম, ওয়াই কিউবকে অন্তরীকরণ করলাম, তারপর আমরা ওয়াই কিউবকে কনস্ট্যান্ট রাখলাম, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করব। এখানে যেটা ঘটে খেয়াল করি, এখানে যেটা ঘটে, এখানে যা থাকবে খুব ভালো করে বুঝো, এখানে যা থাকবে এখানে যদি সেটা না থাকে, এখানে যদি একেবারেই সেটা না থাকে, এখানে যা থাকবে এখানে যদি একেবারেই সেটা না থাকে, তখন অ্যান্সার হবে 0। অ্যান্সার হবে কত? 0। কারণ আংশিক অন্তরীকরণের বেলায় এইটা বাদে, মানে এখানে যে থাকবে এই চলকটা বাদে এখানে যদি অন্য কেউ থাকে, মানে এই চলকটা বাদে বলতে আমি এখানে এক্স এর কোনো অস্তিত্ব নাই, দেখো এখানে শুধু ওয়াই আছে, তখন সে হচ্ছে এই পুরা জিনিসটাকে একটা কনস্ট্যান্ট নাম্বার ধরে নেয়, একটা ধ্রুবক ধরে নেয়। আর ধ্রুবকের অন্তরীকরণ কত? 0। অর্থাৎ এখানে যা থাকবে এখানে যদি তা না থাকে, অন্য কিছু থাকে, পুরা জিনিসটাকে সে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করে নেয়, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু 0। দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে ঠিকঠাক আছে। সো অ্যান্সার হবে 2x, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 2xy কিউব। এটার সাথে এটা তাহলে পার্থক্য আশা করি বুঝতে পারতেছো। আমি অঙ্কটাকে চাইলে এক লাইনেও করতে পারতাম। এই অঙ্কটাকে দেখো এইরকম করে না লিখে আমরা এখান থেকে সরাসরি করতে পারতাম। দেখো এখানে কি আছে? এক্স, এখানে কি আছে? এক্স স্কোয়ার ওয়াই কিউব। এক্স তো আছেই, সাথে একটা ওয়াই আছে। এখন এই এক্সটা তো এই এক্স কে ভ্যারিয়েবল চিন্তা করে নেবে, কিন্তু এই ওয়াই কে কি সে ভ্যারিয়েবল চিন্তা করবে না? এটা আংশিক অন্তরীকরণ। সম্পূর্ণ অন্তরীকরণ হলে চিন্তা করতো, কিন্তু আংশিক অন্তরীকরণে এখানে যা থাকবে এইটা বাদে এখানে যারা থাকবে তাদেরকে সে ধ্রুবক চিন্তা করে নেবে। আর চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে, ধরো ডিডিএক্স সি এক্স, তাহলে কি হবে? সি সামনে সামনে চলে আসে, ধরো একটা এক্স টু দি পাওয়ার এন দিলাম, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ সোজা কথায় ধ্রুবকটা সামনে চলে আসে। তাহলে খেয়াল করো এখানে ধ্রুবককে ওয়াই কিউব সামনে চলে আসবে, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। এই জিনিসটা তোমাদের জাস্ট ক্লিয়ার থাকা লাগবে আংশিক অন্তরীকরণের বেলায়, যে এখানে আংশিক অন্তরীকরণের যে ভ্যারিয়েবল থাকবে এই ভ্যারিয়েবল বাদে এখানে যারা থাকবে সবাইকে সে ধ্রুবক চিন্তা করে নিবে। আর ক্যালকুলেশনের সময় আমরা জানি ধ্রুবক সামনে চলে আসে, তো ধ্রুবক সামনে চলে আসলো, আর যাকে সে চলক চিন্তা করে নিছে তার অন্তরীকরণ হবে 2x। আশা করি বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে আংশিক অন্তরীকরণের তো শিখে গেলাম,
এখন আমরা ভেক্টর ক্যালকুলাসের পার্টগুলোতে চলে যাব। ওকে, সো ভেক্টর ক্যালকুলাসের পার্ট আলোচনা করার আগে আমাদের আরেকটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। আমরা যেমন একটু আগে ক্যালকুলাস অন্তরীকরণের অপারেটর দেখছি, অপারেটর তো আসলে লাগবেই, রাইট? অপারেটর কি ডাক্তারের মতো, ডাক্তার যদি না থাকে রোগীর অপারেশন কি করা যাবে? যাবে না। তো অপারেটর লাগবে। ভেক্টর অপারেটরকে বলা হয় এই যে এটা, এটা হচ্ছে ভেক্টর অপারেটর। এটাকে অনেকে নেবলা নামে ডাকে, অনেকে এটাকে নাবলা নামেও ডাকে। তুমি যেই চেরা নামে চেরা নামে ডাকতে পারো, কোনো সমস্যা নাই। দেখো, তো এটা হচ্ছে নাবলা বা ভেক্টর অপারেটর। এটা একটা সমীকরণ আছে, আই ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। তোমাকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এই যে নাবলার যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে ভেক্টর অপারেটরের শর্ত। ওকে, এখন আমরা ভেক্টর অপারেটরের প্রথম অপারেশন যেটাকে গ্রেডিয়েন্ট, আমরা এখন গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট জিনিসটা কি একদম খুব সহজ করে বলে দিচ্ছি ভাইয়া। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্কেলার ক্ষেত্র হতে, স্কেলার ক্ষেত্র হতে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশল, উত্তরণের কৌশল। স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের যে কৌশল, সেইটাকে আমরা বলতে পারি গ্রেডিয়েন্ট। তোমরা গ্রেডিয়েন্টের সংজ্ঞাটা খুব সুন্দর করে বই থেকে ইয়ে করে নিবা, বইয়ে লেখা আছে। আমরা জাস্ট বোঝানোর জন্য যতটুকু দরকার এটুকু বুঝাইলাম। ধরো তোমার কাছে একটা স্কেলার রাশি আছে, স্কেলার ফিল্ড আছে। স্কেলার ফিল্ড বলতে একটা স্কেলার রাশি বোঝায়। ধরো তোমার কাছে একটা স্কেলার ফিল্ড আছে, এখন তুমি চাচ্ছ এটাকে ভেক্টরে কনভার্ট করতে। তো তুমি কি করতে হবে, ওই স্কেলার ফিল্ডের উপর তুমি জাস্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিবা। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলেই তোমার ওই স্কেলার ফিল্ডটা সম্পূর্ণরূপে ভেক্টর ফিল্ড হয়ে যাবে। তো এখন আমরা এই জিনিসটা দেখবো যে গ্রেডিয়েন্ট কেমনে স্কেলার একটা ভেক্টর বানায়। আচ্ছা, তো এখন দেখো এটাকে প্রকাশ করা হয় যেভাবে, গ্রেডিয়েন্টের যে প্রকাশ, ধরো আমরা আমাদের কাছে ধরো এ একটা রাশি আছে, স্কেলার রাশি এ হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা ধরো এটা গ্রেডিয়েন্ট বের করতে চাই, সো এরকম ভাবে লেখা হয় গ্রেড এ। ঠিক আছে, সোজা পুরোটা না লিখে, মানে গ্রেডিয়েন্ট পুরোটা না লিখে গ্রেড এ লেখা হয়। অথবা এটাকে আমরা প্রকাশ করতে পারি নেবলা এ। এ একটা স্কেলার রাশি, আমি আগেই বলছি। নেবলা এ, এর ব্র্যাকেট দিতেও পারো, না দিতে পারো, তোমার ইচ্ছা। তবে মাঝখানে এই যে নেবলা আর এর মাঝখানে ভুলেও কোনো ফোঁটাও দেওয়া যাবে না, কারণ ফোঁটা দিলেই সেটা অন্য কিছু ভাই হয়ে যাবে। ঠিক আছে, তো একটু পরে আমরা সেটা দেখবো যে অন্য কি হয়। সোজা কথায় আমি এখানে ব্র্যাকেটটা ইগনোর করতেছি, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, বাট এমন মাঝখানে কোনো ফোঁটা বা গুণ চিহ্ন কিছুই দিবা না, রাইট? জাস্ট এরকম করে লিখবা। ওকে, এখন হচ্ছে আমরা বের করবো অ্যান্সারটা। চলো শুরু করি। আমরা একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। ধরো আমাদেরকে বললো ফাই একটা স্কেলার রাশি, যেটা ধরো দেওয়া আছে 2x² y প্লাস 3y² z প্লাস 5, এখানে মাইনাস ধরি একটা, মাইনাস 5z² x। বললো এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এবং সাথে আরেকটা তথ্য বলে দিল যে 1 - 1,0 বিন্দুতে, বিন্দুতে গ্রেডিয়েন্ট কত। আচ্ছা, দুইটা অঙ্ক আমি করে দিচ্ছি। দেখো, প্রথমে আছে এটা গ্রেডিয়েন্ট কেমনে বের করব। গ্রেডিয়েন্ট আমরা জানি কেমনে লিখতে হয়, নেবলা আর যার গ্রেডিয়েন্ট তাকে লিখবো নেবলা ফাই। আচ্ছা, এখন যেভাবে করে লিখবো, নেবলার যে ইকুয়েশনটা আমরা শিখে আসছি একটু আগে, সেটাকে ফার্স্টে ব্র্যাকেটে লিখবো আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই, তারপর হচ্ছে কে ডেল ডেল জেড। এরপর আমরা হচ্ছে ফাই এর ইকুয়েশনটা লিখবো। ফাই, ফাই এর ইকুয়েশন হচ্ছে কত, 2x² y প্লাস 3y² z মাইনাস 5z²। এখন খেয়াল করো, আমরা ছোটবেলায় যেভাবে করে গুণ করতাম ঠিক সেভাবে করে ক্যালকুলেশনটা করব। প্রথমে এইটা দিয়ে, এই আই ডেল ডেল এক্স দিয়ে এই পুরাটাকে অন্তরীকরণ করব। পরে জে ডেল ডেল ওয়াই দিয়ে পুরাটাকে একবার করব, ডেল ডেল জেড দিয়ে পুরোটাকে একবার করব। একটু ঠান্ডা মাথায় করতে হবে এগুলো পরীক্ষা হলে। প্রথমে দেখো, প্রথমে আমরা আই ক্যাপ নিব। আই ক্যাপ নেওয়ার পর আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম একটা, ফার্স্ট ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নেই। প্রথমে আমরা এই এই ডেল ডেল এক্স দিয়ে এই পুরাটাকে অন্তরীকরণ করব। প্রথমে আমরা এটাকে করি। দেখো,
ডেল ডেল এক্স, এখানে এক্স আছে, এখানে এক্স বাদে আর কে আছে, টু আছে, ওয়াই আছে। আমরা জানি আংশিক অন্তরীকরণের নিয়ম হচ্ছে এখানে যে আছে ও বাদে এখানে যারা থাকবে তাদেরকে এই জিনিসটা ধ্রুবক চিন্তা করে নিব। তাহলে টু ওয়াই হচ্ছে এখানে ধ্রুবক, চলককে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কত আসে, টু এক্স। প্রথমটার অন্তরীকরণ শেষ। এবার দ্বিতীয়টার আসি, এক্স এর সাপেক্ষে, মানে এটার সাপেক্ষে এটা করব। এখানে এক্স আছে, এখানে কি ভাই এক্স আছে? ভালো করে খেয়াল করো, এখানে এক্স আছে, এখানে তো এক্স নাই। তাহলে এক্স নাই মানে কি, পুরোটাই কনস্ট্যান্ট। তো পুরো একটা কনস্ট্যান্ট জিনিসের অন্তরীকরণ কত হয়, জিরো হয়, জিরো। মাইনাসের মাইনাস দিলাম, দেন এটা দিয়ে এটারে করবো। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স বাদে কে আছে, ফাইভ জেড স্কোয়ার, ফাইভ জেড স্কোয়ার একটা কনস্ট্যান্ট নাম্বার। এক্স কে এক্স দিয়ে অন্তরীকরণ করলে অ্যান্সার আসতেছে ওয়ান। আমাদের প্রথমটার কাজ শেষ, এই যে আই এর কাজটা শেষ। এবার জে প্লাস জে ক্যাপ নিয়ে নিলাম, এবার জে এর ক্যালকুলেশন। এবার ওয়াই দিয়ে পুরা জিনিসটাতে অন্তরীকরণ করব। এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, ওয়াই বাদে কে আছে, টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার একটা কনস্ট্যান্ট, ওয়াই কে ওয়াই দিয়ে করলে অ্যান্সার আসতেছে ওয়ান। গেল। প্লাস এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, ওয়াই বাদে আছে থ্রি জেড, থ্রি জেড কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারকে করলে অন্তরীকরণ হচ্ছে টু ওয়াই। আচ্ছা, এবার এটা দিয়ে এটারে করব। এখানে ওয়াই আছে কিন্তু এখানে কি ওয়াই আছে, নাই, তার মানে এটা একটা কনস্ট্যান্ট, অ্যান্সার হবে জিরো। এবার হচ্ছে কে এর পালা, সো কে ক্যাপ। এখানে জেড আছে, এখানে কি জেড আছে, নাই, তাহলে কনস্ট্যান্ট মানে জিরো। প্লাস এখানে জেড আছে, এখানেও জেড আছে, জেড ছাড়া আছে থ্রি ওয়াই স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট, জেড কে জেড দিয়ে করলে অ্যান্সার আসে ওয়ান। তারপর হচ্ছে মাইনাস, এখানে জেড আছে, এখানেও জেড আছে, জেড ছাড়া কে আছে, ফাইভ এক্স, আর জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসে টু জেড। আমরা এখন জাস্ট একটু সরলীকরণ করি জিনিসটাকে। এখানে গুণ করলে আসতেছে ফোর এক্স ওয়াই, তার মানে আই ক্যাপ তার জায়গা মতো লিখলাম, ফোর এক্স ওয়াই মাইনাস ফাইভ জেড স্কোয়ার, প্লাস জে ক্যাপ ধরলে আসতেছে কত, টু এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই জেড, আর এখানে কে ক্যাপ ধরলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টেন জেড এক্স। এইটুক পর্যন্ত আমাদের গ্রেডিয়েন্ট বের করা শেষ। এখন দেখো তো এই যে গ্রেডিয়েন্টের যে রেজাল্ট আসলো, এই রেজাল্টটা যে আসলো, এই রেজাল্টটা কি ধরনের রাশি, দেখেই বোঝা যাচ্ছে এটা ভেক্টর রাশি, কারণ এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ চলে আসছে। আমাদের উদ্দেশ্য জানি কি ছিল, গ্রেডিয়েন্ট মানে কি ছিল, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশল। দেখো আমাদের একটা স্কেলার রাশি ছিল, এটা আমরা একটা ভেক্টর ফিল্ড বানায় ফেললাম, তার মানে আমাদের গ্রেডিয়েন্ট বের করা কমপ্লিট। এবার হচ্ছে এত এত বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি এক্স এর যে জায়গায় এক্স আছে যে সকল জায়গায় তার মান ওয়ান বসাবা, ওয়াই যে জায়গায় ওয়াই আছে তার মান মাইনাস ওয়ান বসাবা, যেখানে জেড আছে তার মান শূন্য বসাবা। আমি জাস্ট একটু তোমাদের উদ্দেশ্যে করে দিচ্ছি, ওয়ান মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে যদি আমি বের করি তাহলে কি আসে, প্রথমে এখানে হবে মাইনাস ফোর আই ক্যাপ মাইনাস ফোর, এখানে হবে জিরো, জে ক্যাপ ধরলে এখানে হচ্ছে টু, এখানে হবে জিরো, তারপর কে ক্যাপ ধরলে এখানে আসবে কত, থ্রি, তারপর হচ্ছে এখানে আসবে মাইনাস জিরো। অ্যান্সার আসতেছে মাইনাস ফোর আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান কমা বিন্দুতে গ্রেডিয়েন্টের ভ্যালু, অ্যান্সার। আর এটা হচ্ছে প্রথম অঙ্কের অ্যান্সার, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের অ্যান্সার। সো এইটুকু যদি তুমি যদি বুঝে থাকো, এখন তোমার যেই ধরনের অঙ্কই দেখ না কেন তুমি আশা করি পারবা। তবে তোমাকে ওই যে ম্যাথের যে ডিফারেন্সিয়েশন আছে সেগুলোর সূত্রগুলো পারতে হবে। যেমন ধরো এখানে ধরো টু এক্স স্কোয়ার ওয়াই, এখন সাইন এক্স আছে, কি আছে, সাইন এক্স, বা ধরো আছে টু সাইন এক্স। এখন তুমি যদি সাইন এক্স এর অন্তরীকরণ না জানো, এটা কি হবে, তুমি করতে পারবা, পারবা না। তো তোমাকে আগে অবশ্যই অন্তরীকরণের যে বেসিক ফর্মুলা গুলো, সবগুলো লাগে না, কিছু বেসিক ফর্মুলা, যেমন ডিডিএক্স লন এক্স ওয়ান বাই এক্স, ডিডিএক্স সাইন এক্স কজ এক্স, ডিডিএক্স কজ এক্স মানে মাইনাস সাইন এক্স, ডিডিএক্স ইউভি, তারপর হচ্ছে তোমার ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, ডিডিএক্স সি ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এই কয়েকটা ফর্মুলা জানলেই চলবে, খুব বেশি পেঁচাই না কিন্তু, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে এখন গ্রেডিয়েন্টের ব্যাপারটা জানলাম। গ্রেডিয়েন্টের পরে এখন আমরা শিখবো হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে হচ্ছে
গ্রেডিয়েন্টের ঠিক উল্টা, অর্থাৎ ভেক্টর ক্ষেত্র হতে স্কেলার ক্ষেত্রে উত্তরণের কৌশল। উত্তরণের কৌশল অর্থাৎ আমাদের কাছে একটা ভেক্টর ক্ষেত্র থাকবে, আমরা চাচ্ছি এটারে স্কেলার বানাইতে, তাহলে ওইটার উপর আমাদের ডাইভারজেন্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে সে স্কেলার হয়ে যাবে। প্রকাশ করব কেমনে? প্রকাশ করে হচ্ছে ধরো ডাইভারজেন্স, ধরো এ একটা ভেক্টর রাশি, তাহলে ডাইভ এ ভেক্টর লিখব, অথবা আমরা যদি চাই এরকম লিখতে পারি নেবলা ডট এ ভেক্টর লিখতে হবে। এটা হচ্ছে ডাইভারজেন্সের প্রকাশ। নেবলা দিতে হবে, মাঝখানে একটা ডট সাইন দিতে হবে, তারপর হচ্ছে এ ভেক্টর। ডট দিয়ে বলতে ডট গুণন বুঝাইতেছে এখানে। ওকে, তো ডট এ ভেক্টর। আচ্ছা, ধরো একটা এক্সাম্পলে আসি আমরা। ধরো ওই যে ফাই একটা এখন ভেক্টর রাশি, 2x² y I ক্যাপ প্লাস 3y² z j ক্যাপ মাইনাস 4z² x কে ক্যাপ। আমাকে বললো এর ডাইভারজেন্স কত, এবং ধরো বললো 1 - 1, 0 বিন্দুতে ডাইভারজেন্স কত। ওকে, এটা আমাদেরকে জিজ্ঞেস করলো। সো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল এখানে ডাইভারজেন্স কিভাবে বের করব। আমরা জানি নেবলা ডট যেটা দেওয়া থাকবে যেই ভেক্টরটা, সেটা আগের মতো আমরা নেবলার ইকুয়েশন লিখব i ডেল ডেল x j ডেল ডেল y এবং হচ্ছে k ডেল ডেল z ডট আমরা ফাইটা লিখে ফেলবো, টু মানে যেটা ভেক্টর সেটা দেওয়া থাকবে, বা প্লাস 3y² zj মাইনাস 4z² x k ক্যাপ। ওকে, এখন এইটা আগেরটার চাইতে খুবই ইজি। দেখো, আগেরটা তো আমরা হচ্ছে এইটা দিয়ে পুরাটারে করা লাগতো, এটা দিয়ে পুরাটারে, এটা দিয়ে পুরাটারে করা লাগতো, খুবই ঝামেলার ছিল। এখন এটা খুবই একটা ইজি জিনিস। খেয়াল করো কেন ইজি বলতেছি, কারণ এই মাঝখানে ডট গুণনটা এসে জিনিসটাকে ইজি করে দিছে। আমরা যখন ভেক্টরের ডট গুণন আলোচনা করছিলাম, কিভাবে করছিলাম, আই এর সাথে শুধু আই ক্যাপ এর সহগগুলা গুণ করতে হয়, জে এর সাথে জে ক্যাপের সহগগুলা গুণ করতে হয়, কে এর সাথে কে ক্যাপের সহগগুলা গুণ করতে হয়। এখানেও ভাই হুবহু সেম নিয়ম, গুণ করবো না, শুধু অন্তরীকরণ করবো আর কি। আই দিয়ে আমার জে রে করা লাগবে না, কারণ আই আর জে মিলে তো ভাই শূন্য হয়ে যাবে। আবার আই দিয়ে কে রাও করা লাগবে না, অর্থাৎ নিজেরা নিজেরা করবে। আই এর সাথে করবে, জে জে এর সাথে করবে, কে কে এর সাথে করবে। অন্য কেউ অন্য কারোর সাথে এখানে কোনো সম্পর্ক করবে না। ওকে, ডান। তাহলে ফার্স্টে আমরা এটা দিয়ে মানে এটা দিয়ে ফার্স্ট এটা অন্তরীকরণ করবো, যেহেতু এটাও আই এটাও আই। আই আর লেখা লাগবে না, কারণ আই আর আই এর ডট গুণন তো হয় 1, তাহলে আই এখান থেকে বাদ। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স বাদে কে আছে, 2y আছে, 2y কনস্ট্যান্ট, x² এর অন্তরীকরণ হচ্ছে 2x, আর আই আর আই মিলে 1। এটা দিয়ে এটারে করব না, এটা দিয়ে এটা করব না, করব না। এবার এটা দিয়ে এই জে দিয়ে জে এর সহগটারে করব। সো প্লাসে প্লাসে প্লাস, জে আর জে গুণ করলে তো ভাই 1 হয়ে যায়, তাহলে জে লেখা লাগবে না। ওয়াই দিয়ে এটারে করব, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই বাদে কে আছে, 3z কনস্ট্যান্ট, y² এর অন্তরীকরণ হচ্ছে 2y। ডান। তারপর হচ্ছে তোমার এবার এই কে দিয়ে কে অন্তরীকরণ করব, কে আর কে গুণ করলে 1, প্লাসে মাইনাসে মাইনাস বসবে, এখানে জেড আছে, এখানেও জেড আছে, তাহলে 4x হচ্ছে কনস্ট্যান্ট, জেড কে অন্তরীকরণ করলে আসে 2z। এখন ক্যালকুলেশন করো, 4xy প্লাস 6yz মাইনাস 8zx। একটা জিনিস খেয়াল করছো যে এই যে তুমি রেজাল্টটা পাইলা, এটা কি রাশি? এই রাশিটা কি রাশি, স্কেলার না ভেক্টর? এটা একটা স্কেলার রাশি, কারণ এখানে আই জে কে নাই তো। তো আমাদের উদ্দেশ্য কি ছিল, ভেক্টর থেকে স্কেলার বানানো। পারছি আমরা, এই যে ভেক্টর ছিল, এই যে স্কেলার চলে আসছে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার শেষ। এবার আমরা 1 - 1 কমা বিন্দুতে যদি বের করি, 1 - 1, 0 বিন্দুতে, খুবই সহজ জিনিস, নেবলা ডট ফাই। তাহলে প্রথমটা কত আসবে, -4, পরেরটা আসবে 0, পরেরটা আসবে 0, অ্যান্সার হচ্ছে -4। শেষ। ডাইভারজেন্স জিনিসটা ভাই খুবই ইজি, জাস্ট তুমি ক্যালকুলেশন একবার বুঝতে পারলেই পুরো অঙ্কটা একদম সহজ। এখন আশা করি ডাইভারজেন্স থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমাদেরকে করলেই তোমাদের পারা উচিত। আচ্ছা, সো এখন আমরা ডাইভারজেন্সের আরো কিছু ডিটেলস দেখব। ডাইভারজেন্স এটা 3 প্রকার, ডাইভারজেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। ডাইভারজেন্স 3 প্রকার, একদম এটা পরীক্ষা আসে তাই আলোচনা করতেছি, রিলেভেন্ট। প্রথমে হচ্ছে তোমার ধনাত্মক ডাইভারজেন্স।
তোমার কথা মনে রাখবা, ডাইভারজেন্সের মান যখন শূন্য, সরি পজিটিভ, ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয় এটাকে বলা হয় ধনাত্মক ডাইভারজেন্স। আমি যদি একটা পানির পাইপ দিয়ে জিনিসটাকে বুঝাই, ধনাত্মক বলতে ব্যাপারটা এরকম বুঝাইতেছে যে ধরো এরকম, ধরো এই পাশ দিয়ে পানি আসতেছে আর এই পাশ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। দেখো তো এই প্রান্তটা হচ্ছে সরু আর এই প্রান্তটা হচ্ছে প্রশস্ত। তো এই সরু প্রান্ত দিয়ে পানি প্রবেশ করে প্রশস্ত প্রান্ত দিয়ে বের হচ্ছে, অর্থাৎ পানির প্রশস্ততা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স। এটা আলো দিয়েও ব্যাখ্যা করা যায়, পানি দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? তো যখন তোমাদেরকে একটা ফিজিক্যালি বোঝানোর জন্য যে ধনাত্মক ডাইভারজেন্স মানে হচ্ছে কোনো কিছুর প্রশস্ততা বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এবার আসি ঋণাত্মক ডাইভারজেন্স। ঋণাত্মক ডাইভারজেন্স আরেকটা নাম আছে, এটাকে কনভার্জেন্সও বলা হয়। কনভার্জেন্স, মনে রাখবা জিনিসটা। এটা হচ্ছে ডাইভারজেন্সের মান যদি নেগেটিভ হয়। এই ব্যাপারটা কেমন, ধরো এখন ব্যাপারটা এরকম যে পানির প্রশস্ত প্রান্ত দিয়ে আসতেছে, অর্থাৎ শুরুতে পানির প্রশস্ততা বেশি ছিল, পরে হচ্ছে পানিটা সরু প্রান্ত দিয়ে বের হচ্ছে, পানির প্রশস্ততা কমে গেছে। তো কমে গেছে মানে মানটা নেগেটিভ, এই জন্য হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। 3 নাম্বার, এটা হচ্ছে তোমার শূন্য ডাইভারজেন্স। শূন্য ডাইভারজেন্সকে সলিনয়েডাল নামেও ডাকা হয়, সলিনয়েডাল, মনে রাখবা। তো ডাইভারজেন্সের মান যদি কখনো শূন্য হয় এটাকে সলিনয়েডাল বলে, এবং এটার জন্য ফিগারটা হচ্ছে এরকম, দুই প্রান্তেই পানির প্রশস্ততা বা পাইপের যে প্রশস্ততা সেটা সমান হবে। এখানেও যেম, এখানেও তেমন, একই জিনিস। তো মনে রাখবা যে তোমাকে প্রশ্ন অনেক সময়, ধরো এখানে তোমাকে একটা প্রশ্ন দিল, একটা ভেক্টর রাশি দিল, ভেক্টর রাশির প্রশ্ন এটা জিজ্ঞেস করলো না যে ডাইভারজেন্স নির্ণয় করো, তোমাকে বললো যে এটা সলিনয়েডাল হবে কিনা, এটা সলিনয়েডাল হবে কিনা এই ভেক্টর রাশিটা। তখন তোমার বুঝে নিতে হবে, তোমার কাছে ডাইভারজেন্স চাইছে, তুমি যদি ডাইভারজেন্সের মানটা শূন্য পাও তাহলে সলিনয়েডাল হবে, আদারওয়াইজ হবে না, শেষ। এই তো। তো সলিনয়েডাল বা ডাইভারজেন্স, এরপরে শিখবো আমরা হচ্ছে কার্ল। আমরা এখন 3 নাম্বার বা লাস্ট টপিক অফ ভেক্টর, সেটা হচ্ছে তোমার কার্ল। কার্ল মানে হচ্ছে ভেক্টরের এক রূপ হতে আরেক রূপে উত্তরণ। অর্থাৎ একটা ভেক্টর ফিল্ড থেকে আমি আরেকটা ভেক্টর ফিল্ডে যদি যেতে চাই, মানে একটা ভেক্টর ফিল্ড আছে এটাকে অন্য ধরনের ভেক্টর ফিল্ড বানাতে চাই, তাহলে তার উপর আমি কার্ল অ্যাপ্লাই করব। ঠিক আছে? কার্ল অ্যাপ্লাই করব। এখন এটার প্রকাশ কেমনে করব? ধরো একটা ভেক্টর রাশি আছে ফাই, তাহলে এটার কার্ল কেমনে করব? লিখবো কার্ল অফ ফাই ভেক্টর, এভাবে লেখা যায়। অথবা আমি লিখতে পারি নেবলা ক্রস ফাই, মনে রাখবো, নেবলা ক্রস ফাই। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে যদি একটা এক্সাম্পল দেখে ফেলি আগের মতো। পাই একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশিতে শুধু কার্ল বের করা যাবে, কোনো স্কেলার রাশিতে কিন্তু কার্ল বের করা যাবে না। সো আমরা কার্ল বের করতে বললো, এর কার্ল কত? আচ্ছা, সো নেবলা ক্রস ফাই আমরা যেভাবে করে ক্রস গুণন করছি, আই জে কে। তারপর দেখো আমরা হচ্ছে এখন তোমার এই প্রথমে নেবলা, যেটা নেবলার ইকুয়েশন কি ছিল? ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল ডেল। তো ক্রস গুণন যেভাবে করতাম, আই এর সহগ কত ছিল? ডেল ডেল এক্স, দেখলাম আই এর সহগ ডেল ডেল এক্স, জে এর সহগ কত ছিল? ডেল ডেল ওয়াই, কে এর সহগ ছিল ডেল ডেল জেড। এবার ফাই এর সহগগুলো লিখবো। প্রথমে কত আছে? 2x² ওয়াই, আই বাদে লিখবো কারণ ক্রস গুণনের নিয়ম তো আমরা জানি। পরেরটা হচ্ছে 3y² জেড, পরেরটা হচ্ছে -4z²এক্স। আচ্ছা, এবার ক্যালকুলেশন আসে। আই ক্যাপ, আই ক্যাপ যখন নিব তখন এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে। আচ্ছা, এটা দিয়ে এটার অন্তরীকরণ করবো, এখানটা মাইনাস আছে, মাইনাস দিয়ে নিলাম। ওয়াই আছে, এখানে ওয়াই নাই, অ্যান্সার হবে 0। সূত্র অনুযায়ী মাইনাস দিতে হয়। এটা দিয়ে এটার অন্তরীকরণ করবো, এখানে জেড আছে, এখানে জেড আছে, জেড ছাড়া কে আছে? 3y², আর জেড দিয়ে জেড কে অন্তরীকরণ করলে আসে 1। আই এর হিসাব শেষ। এবার আসি জে, তার আগে মাইনাস বসাইতে হয়। এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তাহলে ফার্স্ট এটা দিয়ে এটার অন্তরীকরণ করবো। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে -4z² হচ্ছে কনস্ট্যান্ট, এক্স কে এক্স দিয়ে করলে 1 আসতেছে, সূত্র অনুযায়ী মাইনাস। এটা দিয়ে এটার অন্তরীকরণ করবো, এখানে জেড আছে, এখানে জেড নাই, তাহলে কনস্ট্যান্ট মানে 0, প্লাস কে ক্যাপ,
এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, এটা দিয়ে এটা অন্তরীকরণ করবো, এখানে এক্স আছে এখানে এক্স নাই, তাহলে অ্যান্সার হবে 0। এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তো 2x² হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই কে ওয়াই দিয়ে অন্তরীকরণ করলে 1। তো আলটিমেটলি অ্যান্সার আসতেছে কি -3y² i ক্যাপ, তারপর হচ্ছে +4z² j ক্যাপ -2x² k ক্যাপ। এটাই হচ্ছে কার্ল নির্ণয়। এক ধরনের ভেক্টর রাশি ছিল, তাকে আমি অন্য ধরনের ভেক্টর রাশি বানিয়ে ফেললাম, এটাই হচ্ছে কার্লের অ্যাপ্লিকেশন। এখন কার্ল সম্পর্কিত আরো যেটা তথ্য বলে রাখি, মনে রাখবা, কার্ল শূন্য হলে, কার্ল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল, ভেক্টরটি অঘূর্ণনশীল। আর কার্ল শূন্য না হলে ভেক্টরটি ঘূর্ণনশীল, মনে রাখবো এটা। এই জিনিসটা পরীক্ষায় খুবই আসে, তার মানে কার্ল দিয়ে একটা ভেক্টরের ঘূর্ণনশীলতা প্রকাশ করে, যে একটা ভেক্টর কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তোমাকে পরীক্ষায় সরাসরি নাও বলতে পারে, যেমন এই কোশ্চেনটা কিন্তু নাও বলতে পারতো যে কার্ল নির্ণয় করো, বলতে পারতো যে ভেক্টর ক্ষেত্রটি কি ঘূর্ণনশীল কিনা, এটা কি ঘূর্ণনশীল কিনা। তো তোমাকে কি করতে হইতো, তুমি বুঝে নিতে হইতো যে কার্ল বের করতে বলছে। যদি তুমি এখানে অ্যান্সারটা শূন্য পাইতা তাহলে হয়তো অঘূর্ণনশীল, যেহেতু অ্যান্সারটা শূন্য পাই নাই, তার মানে এই কার্লটা হচ্ছে বা এই ভেক্টরটা হচ্ছে ঘূর্ণনশীল। তো এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের ভেক্টরের থিওরিটিক্যাল পার্ট। আমরা আগামী ক্লাস থেকে সৃজনশীল পার্টে চলে যাব। সবগুলা ম্যাক্সিমাম বোর্ডগুলাই করার চেষ্টা করব। তোমরা আশা করি হচ্ছে এই পর্যন্ত ক্লাসগুলা বুঝছো। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। আর নেক্সট ক্লাস থেকে সৃজনশীলে হচ্ছে আমাদের সাথে জয়েন করবা। আল্লাহ হাফেজ।